আজকে আমি আপনাদের শোনাতে যাচ্ছি এক অন্যরকম প্রেমের গল্প। একেবারে ফিলিংসে ভরা একটা তামিল রোমান্টিক ড্রামা মুভিটির নাম ইমোজি। একটা ইমোজির মতোই এই সিনেমাতেও আছে হাসি, কান্না, রাগ, অভিমান, প্রেম, ঘৃণা সবকিছুরই মিশ্রণ। আদি আর প্রার্থনা প্রেম করে একসাথে থাকতে শুরু করে। দিন কাটে হাসি, ঠাট্টার, খুনসুটিতে। কিন্তু হঠাৎই প্রার্থনা আদিকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে নেয়। আসলেই কি এটা তার নিজের ইচ্ছা ছিল, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো বড় কোনো রহস্য? জানতে হলে চলুন শুরু করি মুভির আসল কাহিনী। মুভির শুরুতেই আদি নামের এই ছেলেটিকে দেখি গাড়ি চালিয়ে অফিস যাচ্ছে। যেতে যেতে আমাদের বলছে প্রতিটি ভালোবাসার মধ্যে আমরা অনেক রকম ফিলিংস অনুভব করি। আমিও যখন প্রেমে পড়েছিলাম আমারও অনেক রকম ফিলিংস অনুভব হয়েছিল, কিন্তু এখন আমি যে ফিলিংসে আছি সেটা হলো অসহায়ত্ব। এই কথাটা বলতে বলতে আদি অফিসে পৌঁছে তার বসকে বলে, স্যার আমার কদিনের জন্য ছুটি লাগবে। বস জিজ্ঞাসা করে কেন? আদি বলে, আমার ওয়াইফের সাথে আমার ডিভোর্স হতে যাচ্ছে, তাই আমার মানসিক অবস্থা এখন ঠিক নেই, তাই কয়েকদিন আমার ছুটি লাগবে। এরপর আদি যখন তার ঘরে এসে খাবার খাচ্ছিল তখন তার বউকে খুব মিস করছিল এবং খুব কষ্ট পাচ্ছিল। সকালবেলা আদির ঘুম ভাঙে তার ফোনের একটা গুগল নোটিফিকেশনের আওয়াজ পেয়ে। সেটাতে ক্লিক করতেই সে 3 বছর আগের একটা ফটো দেখতে পায়। ছবিটা দেখে আদি 3 বছর আগের কথা মনে করলে সিন কাট হয়ে 3 বছর আগে চলে যায়। আদি তার বন্ধুদের সাথে একটা দোকানে এসেছে। সেখানে আদি হঠাৎই একটা মেয়েকে দেখতে পায়, কিন্তু সে মেয়েটির মুখ দেখতে পায় না। আদি মেয়েটার পেছন দেখেই ক্রাশ খেয়ে যায়। এই মেয়েটার নাম হলো প্রার্থনা, এই দোকানের একটা সেলসম্যান। প্রার্থনা আদিকে দেখে বলে, স্যার আপনার কি কিছু লাগবে? আদি কি বলবে বুঝতে না পেরে হঠাৎই সে বলে ওঠে, একটা ব্যাট লাগতো। এরপর থেকে আদি প্রায় দিনই শুধুমাত্র প্রার্থনাকে দেখার জন্য সেই দোকানে নানান জিনিস কিনতে আসে। সে যেই জিনিসগুলো কিনতো সেই জিনিসগুলো কিন্তু তার কোনো প্রয়োজনেই লাগতো না, তাও শুধুমাত্র প্রার্থনাকে দেখার জন্য এখানে এসে কিনতো। একদিন সাহস করে আদি প্রার্থনাকে বলেই ফেলে, আমি এখানে প্রতিদিন কিছু কিনতে না, শুধুমাত্র তোমাকে দেখতে আসি। আমি এখানে এসে রোজ যেগুলো কিনি সেগুলো আমার কোনো কাজেই লাগে না, শুধুমাত্র তোমাকে দেখবো বলে এখানে এসে ওগুলো কিনতে হয়। প্রার্থনা বলে, কেন এভাবে তুমি শুধু শুধু টাকা নষ্ট করছো? আদি বলে, এটার উত্তর আমি তোমাকে এখানে নয়, তোমার ফোন নাম্বারটা দাও, তোমায় পরে ফোন করে জানাবো। তারপর তারা দুজনের ফোন নাম্বারটা নিয়ে বাড়িতে গিয়ে ফোন করে কথা বলে। আদি প্রার্থনাকে দেখা করার কথা বললে প্রার্থনা বলে, ভোর 4টের সময় দেখা করব। কিন্তু ভোর 4টের সময় কি কেউ কারো সাথে দেখা করে? কিন্তু ক্রাশ যেহেতু ওই সময় দেখা করবে বলেছে, তাহলে তো আদিকে যেতেই হবে। আদি প্রার্থনার কথা মতো ভোর 4টের সময় তার সাথে দেখা করতে আসে। দেখা করতে এসে প্রার্থনাকে এইরকম একটা ড্রেসে দেখে আদি তো আবারও ক্রাশ খেয়ে যায়। তাদের মধ্যে এভাবে ধীরে ধীরে একটা বন্ধুত্ব শুরু হয় এবং দুজনের সম্পর্কে অনেক কিছুই জানতে পারে, যেমন সে কোথায় থাকে, তাদের বাড়িতে কে কে থাকে, তার জীবন সম্পর্কে আরো অনেক কিছুই। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব থেকে ভালোবাসা হয়ে যায়। আদি তার বন্ধুদের সাথে রুম শেয়ার করে থাকতো। তার বন্ধুরা একদিন যখন সবাই মিলে বাড়ি যায় তখন প্রার্থনা তার ফ্ল্যাটে আসে। আর দুটো ছেলে মেয়ে একসাথে থাকলে যা হয়, সকালবেলা ঘুম থেকে আদি বিছানা থেকে উঠলে প্রার্থনা দেখে প্রার্থনার স্কার্টটা আদির গায়ে চলে গেছে। তারপর তারা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ছাদে আসে। সেখানে অমর আর দীক্ষা নামের একটি কাপল ব্যায়াম করছিল। আদি আর প্রার্থনার লাভ স্টোরির মাঝে দীক্ষা আর অমরের এন্ট্রি কেন হয়েছে সেই রহস্যটা মুভির সামনে গেলেই জানতে পারবে। পরের দিন ছাদে গিয়ে প্রার্থনা বিভিন্ন রকম পোজ দিচ্ছে আর আদি তার ছবি তুলে দিচ্ছে। আদির এইরকম ছবি তোলা দেখে দীক্ষা মনে মনে কেমন হাসতে থাকে। প্রার্থনা সেই ছবিগুলো দেখে একটা ছবিও ভালো করে তোলা হয়নি, তাই সে আদির ওপর রেগে যায়। এই দেখে দীক্ষা বলে, আমি কি তোমাদের ছবি তুলে দেব? দীক্ষা তারপর তাদের ছবি তুলে দেয়। ছবিগুলো দেখে প্রার্থনা বলে, এত সুন্দর ছবি তুমি কিভাবে তুললে? তুমি কি ফটোগ্রাফার? দীক্ষা বলে, হ্যাঁ আমি বন্য পশু পাখিদের ফটোগ্রাফি করি। বিকেল বেলা তারা 4 জন একটা রেস্টুরেন্টে আসে। সবাই ননভেজ খাবার অর্ডার করলেও দীক্ষাকে দেখি সে ভেজ অর্ডার করেছে। আদি আর প্রার্থনা তাকে এর কারণ জিজ্ঞাসা করলে সে বলে, আমি তো পশু পাখিদের ফটোগ্রাফি করি, তাই প্রাণীদের প্রতি আমার একটা আলাদা মায়া তৈরি হয়ে গেছে, এই জন্য আমি কোনো মাংস খাই না। সবাই তাকে নিয়ে ঠাট্টা করলেও আদি তার ফিলিংসটা বুঝতে পেরে তাকে সম্মান জানিয়ে সেও আর মাংস খায় না। এটা দেখে দীক্ষার খুব ভালো লাগে। এরপর সিন কাট হয়ে চলে আসে বর্তমানে। আমরা আদিকে দেখি সে তার বউয়ের সাথে ডিভোর্স নেওয়ার জন্য কোর্টে এসেছে। আপনারা এবার নিশ্চয়ই ভাবছেন যে আদির প্রার্থনার সাথে বিয়ে হয়ে গেছে, তাই তো? আর সে কেনই বা তার কাছ থেকে ডিভোর্স নিতে যাচ্ছে? একটু ওয়েট করো, সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। তারপর একটা
উকিল এসে আদিকে বলে, আপনাদের কাগজপত্র সব রেডি হয়ে গেছে, ওই যে আপনার ওয়াইফও চলে এসেছে। আদি পেছন ঘুরতেই দেখি এটা তো দীক্ষা। তাহলে উকিল দীক্ষাকে কেন তার স্ত্রী বলে দাবি করছে? আদির গার্লফ্রেন্ড ছিল তো প্রার্থনা, তাহলে দীক্ষা কি করে তার বউ হলো? প্রার্থনায় বা কোথায় গেল? তাদের উকিল তাদেরকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তাদেরকে বলে, তোমরা প্লিজ একটু দূরে দূরে দাঁড়িয়ে থাকো, তোমাদের মধ্যে এরকম ভালোবাসা দেখলে তোমাদের ডিভোর্স পেতে সমস্যা হবে। এটা শুনে তাদের ইচ্ছা না থাকলেও বাধ্য হয়ে একে অপরের থেকে দূরে গিয়ে দাঁড়ায়। দীক্ষা আদিকে বলে, আমাদের কি আজকে সত্যিই ডিভোর্স হয়ে যাচ্ছে? তাহলে কি আমরা শেষবারের মতো একটা সেলফি তুলতে পারি? এই বলে আদি তাকে কাছে টেনে একটা সেলফি তোলে, আর তাদের সেই ছবিটা তার ফোনে একটা ব্রেকআপ নামে ফোল্ডারে রেখে দেয়, যেখানে আমরা দেখি তার সাথে প্রার্থনারও ছবি রাখা আছে। তার মানে প্রার্থনার সাথে তার ব্রেকআপ হয়ে গেছে। ছবিটা দেখে দীক্ষা সেই ছবিটা ওপেন করে আর সিন কাট হয়ে চলে যায় আদি আর প্রার্থনার ব্রেকআপের দিনে। প্রার্থনাকে আমরা দেখি সে বিয়ের সাজে সাজছে, কিন্তু তার বর আদি না। তাহলে আদিকে ছেড়ে প্রার্থনা কেনই বা অন্য একটা ছেলেকে বিয়ে করছে? আদি হায়দ্রাবাদ থেকে প্রার্থনার বিয়ের জন্য প্রার্থনার গ্রামের বাড়িতে আসে। প্রার্থনাকে এই রকম শাড়ি পরে দেখে তার মনের ভেতরটা তোলপাড় শুরু হয়। প্রার্থনাকে তার বরের সাথে এইভাবে দেখতে না পেরে সে নিস্তব্ধে সেখান থেকে চলে আসে। রাত্রেবেলা দীক্ষা ছাদে ঘুমানোর জন্য এসে দেখে আদি এভাবে বসে আছে। দীক্ষা তার কাছে এসে জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে, এইভাবে বসে আছো কেন? তোমার কি মন খারাপ? আর কয়েকদিন ধরে তোমার ফ্ল্যাটে প্রার্থনাকে দেখছি না, কি ব্যাপার? আদি বলে, আমাদের ব্রেকআপ হয়ে গেছে। দীক্ষা বলে, কেন, কি হয়েছে, কোনো কি সমস্যা? তখন আদি বলে, না কোনো সমস্যা নেই, আমাদের রিলেশনের শুরুতেই প্রার্থনা আমাকে একটা শর্ত দিয়েছিল। সে আমাকে বলেছিল, তোমার সাথে আমার রিলেশন করতে কোনো সমস্যা নেই, কিন্তু আমি তোমাকে কোনোদিনও বিয়ে করতে পারবো না, কারণ আমি আমার মা বাবার দত্তক নেওয়া সন্তান। তারা আমাকে অনাথ আশ্রম থেকে এনে মানুষ করেছে, তাই তারা আমাকে যার সাথে বিয়ে দেবে আমি তাকেই বিয়ে করব। এমনকি তারা অলরেডি আমার জন্য একটা পাত্র খুঁজে রেখেছে। তুমি তো আমার পরিস্থিতি বুঝতেই পারছো, তাই তোমাকে আমি ভালোবাসতে পারি কিন্তু বিয়ে করতে পারবো না। আদি দীক্ষাকে বলে, এই সমস্ত কথা মেনে নিয়েই আমি তার সাথে রিলেশন করেছিলাম, তাই এই পরিস্থিতি তো এখন আমাকে মেনে নিতেই হবে। তারপর আদি দীক্ষাকে বলে, আচ্ছা বেশ কয়েকদিন ধরে তোমার ফ্ল্যাটে তো অমরকেও দেখতে পাচ্ছি না, তোমাদের মধ্যে কি কিছু হয়েছে? দীক্ষা বলে, যখন আমি প্রেমে পড়েছিলাম তখন আমি বুঝতে পারিনি ও এরকম একটা মানুষ। যখন থেকে আমরা দুজনে একসাথে থাকা শুরু করলাম তখন থেকে একটু একটু করে আমি বুঝতে শুরু করলাম। যখন আমি তাকে ব্রেকআপের কথা জানালাম তখন আমি দেখলাম সে কোনো কথা না বলে আমাকে ছেড়ে নির্দ্বিধায় চলে গেল। এই বলে দীক্ষা কাঁদতে থাকে। এখান থেকেই দীক্ষা আর আদির মধ্যে বন্ধুত্ব শুরু হয়। ধীরে ধীরে তাদের বন্ধুত্ব আরো গভীর হতে থাকে। এইরকম ভাবে অনেকগুলো দিন কাটার পর আদি দীক্ষাকে বলে, আমরা কি দুজনে বিয়ে করতে পারি? দীক্ষা বলে, হঠাৎ এইরকম কথা কেন? তখন আদি বলে, হঠাৎ নয়, অনেকদিন থেকে একটা জীবন সঙ্গীর অভাব ফিল করছি, আর আমি তোমার সাথে থাকলে অনেক খুশিতে থাকি, এই জন্যই তোমাকে বিয়ের কথা বললাম। দীক্ষাও আদিকে বলে, আমিও তোমাকে অনেক পছন্দ করতে শুরু করেছি, মনে হয় আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি। এরপর সিন কাট হয়ে চলে আসে তাদের বিয়ের দিনে। তাদের সমস্ত নিয়ম মেনে পরিবারের উপস্থিতিতে তাদের বিয়ে হয়ে যায়। তারপর একটা গান শুরু হয়, আর এই গানের মধ্যেই তাদের সুখী দাম্পত্যের একটা দিক দেখানো হয়। তারা দুজন দুজনের সাথে অনেক খুশিতে ছিল, কিন্তু তাদের মধ্যে একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায় দীক্ষার এই ফটোশুটের জবটা। কারণ দীক্ষা তার এই জবের কারণে আদিকে ছেড়ে প্রায় 1-2 মাসের জন্য জঙ্গলে চলে যায়। আর জঙ্গলে যেহেতু ফোনে নেটওয়ার্ক থাকে না, তাই আদির সাথে কোনোভাবে যোগাযোগও হয় না। দীক্ষার যদিও এটাতে কোনো সমস্যা হয় না, কারণ এটাই তো হলো তার জব, কিন্তু দীক্ষা না থাকার কারণে আদির অনেক কষ্ট করে দিন কাটতে থাকে। একদিন আদি তার অফিসে এসে আমাদের উদ্দেশ্যে বলে, জার্মানিতে আমি একটা জব অফার পেয়েছি, যেটা এই জবের স্যালারির থেকে 4 গুণ বেশি, কিন্তু আমার কাছে সবকিছুর ওপরে দীক্ষা, আমি দীক্ষাকে ছেড়ে অত দূরে যেতে চাই না, তাই আমি না করে দিয়েছি। দীক্ষা জঙ্গল থেকে ফিরে এসে আদিকে একটা ক্যাফেতে নিয়ে যায়। আদি জিজ্ঞাসা করে, হঠাৎ এখানে আনলে কেন? দীক্ষা খুশিতে তার ফোনের একটা মেল বের করে আদিকে বলে, দেখো আমি আফ্রিকাতে একটা জব পেয়েছি, তুমি জানো এতদিন তো আমি এটাই স্বপ্ন দেখে আসছিলাম যে বাইরে গিয়ে আমি ফটোগ্রাফি করব, আমার একটা স্বপ্ন পূরণ হতে চলেছে। আদি দীক্ষার কথা শুনে একদিকে যেমন খুশি হয় তেমনই সে মনে মনে কষ্ট পায়, কারণ দীক্ষা এই জবটা করলে আদিকে ছেড়ে তাকে আফ্রিকায় যেতে হবে, আর কয়েক বছর তাকে সেখানেই থাকতে হবে। তাই আদি বাড়িতে এসেও মন খারাপ করে বসে থাকে। দীক্ষা আদির মন খারাপ বুঝতে পেরে তাকে বলে, দেখো আমার কিছু করার নেই, আমি এই জবের স্বপ্নটা অনেক দিন ধরে দেখেছিলাম, এই জবটা আমার কাছে সব থেকে বেশি গুরুত্ব
গুরুত্বপূর্ণ। তখন আদি বলে, ঠিক আছে তুমি যাও, কোনো ব্যাপার না, মাঝে মাঝে যোগাযোগ রেখো আর মাঝে মাঝে আমার সাথে দেখা করতে এসো। তখন দীক্ষা বলে, এটাই তো হচ্ছে সমস্যা। আদি বলে, কেন? দীক্ষা বলে, আমি আফ্রিকা গেলে 4-5 বছর এখানে আসতেই পারবো না, জঙ্গলের মধ্যে আমাকে থাকতে হবে, তাই যোগাযোগ করা আমার পক্ষে সম্ভব হবে না। আর আমার কাজটা এমনই যে আমি তোমার ব্যাপারে ভাবার সময়ও পাবো না। আদি তো বুঝতে পারছে না দীক্ষা কি বলতে চাইছে, তাই আদি তাকে বলে, তুমি কি বলতে চাইছো? দীক্ষা অনেক কষ্টের সাথে আদিকে বলে, আমাদের মনে হয় ডিভোর্স নেওয়া উচিত। আমি এটা আমার ভালোবাসা থেকেই তোমাকে বলছি। এই জবটা আমার স্বপ্ন, তাই এই জবটা আমাকে করতেই হবে। আর এই জবটা করলে তোমার কথা আমি ভাবার সময় পাবো না, আর তুমিও আমাকে যখন কাছে না পাবে তোমারও অনেক কষ্ট হবে। তাই চলো আমরা দুজন দুজনকে ডিভোর্স দিয়ে পিছুটান দূর করে সামনের দিকে এগিয়ে যাই। আদি নিজেকে সামলে নিয়ে দীক্ষাকে জড়িয়ে ধরে মনে মনে ভাবতে থাকে, আমার কাছে আমার জবের থেকে আমাদের সংসারটা আগে, কিন্তু দীক্ষার কাছে তার সংসারের থেকে তার জবটা বেশি গুরুত্বপূর্ণ। তারপর সিন কাট হয়ে চলে আসে কোর্টে। এবার বুঝতে পারছো তো কেন প্রার্থনার সাথে আদির ব্রেকআপ হয়েছিল, আর কেনই বা দীক্ষার সাথে বিয়ে হওয়ার পরও তার সাথে এখন ডিভোর্স হচ্ছে। ডিভোর্স দিতে গিয়ে দুজনেরই অনেক কষ্ট হয়, কিন্তু নিজেদেরকে সামলে নিয়ে তারা ডিভোর্স পেপারে সাইন করে দেয়। দীক্ষা ভেবেছিল তারা হয়তো দুজন দুজনকে ডিভোর্স দিয়ে দিলে তারা নর্মাল লাইফে আবারও ফিরে আসতে পারবে, কিন্তু আমরা দেখি তাদের ডিভোর্সের কয়েক মাস হয়ে গেছে, কিন্তু আদি দীক্ষাকে ভুলতে পারেনি। অন্যদিকে দীক্ষাও আদিকে ভুলতে পারেনি। দীক্ষা বলে, আসলে সব সিদ্ধান্ত যুক্তি দিয়ে নয়, বরং কিছু সিদ্ধান্তে মন কি চাই সেটাকেও গুরুত্ব দিতে হয়। এই কথাটি বলার মাধ্যমেই মুভিটি এখানে শেষ হয়ে যায়। মানুষের সাথে মানুষের সম্পর্ক ভেঙে গেলেও তাদের মধ্যে সেই ইমোশনগুলো কি কখনো হারিয়ে যায়? তোমরাই কমেন্ট করে জানিও। যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমি নতুন চ্যানেল খুলেছি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।